চোপড়া কাণ্ডে যে ব্যক্তি অভিযুক্ত সে কে, তার নাম, এলাকায় নাম কি? এলাকায় নাম হচ্ছে জেসিবি। হঠাৎ করে জেসিবি বুলডোজাররা হঠাৎ করে গুরুত্ব পেয়ে যাচ্ছে কেন? শান্তনু সেন বলেছেন যে বাম আমলেও এই জিনিসগুলো হতো। এটা হচ্ছে একটা দায়িত্ব জ্ঞানহীন একটি মন্তব্য। ওখানকার স্থানীয় একজন জনপ্রতিনিধি, তিনি তো একদম মানে অন্য একটা আশ্রয়ে চলে গেছেন। শরিয়তি আইন বলে নাকি তিনি ব্যাখ্যা করছেন এই ধরনের ঘটনায়। কোথাও কি মনে হয় শরিয়াত আইন দ্বারা বা মুখ শাসকের তৈরি আইন দ্বারা রাজ্য চলবে না, মুখ্যমন্ত্রীকে বার্তা দেওয়ার সময় এসেছে? নমস্কার, আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। আমি শিবম। চোপড়ার ঘটনা নিঃসন্দেহে আমাদেরকে শিহরিত করে এবং সমাজের কোন দিকে এগিয়ে যাচ্ছে সমাজের অন্ধকার অংশগুলোকে নিয়ে আরো একবার প্রশ্ন তুলতে বাধ্য করে। কিন্তু শাসক দলের মুখপাত্ররা যখন বলেন বাম আমলেও এই ঘটনা ঘটেছিল, তখন এই প্রশ্নকে আরো দৃঢ় করে এই প্রশ্ন উত্থাপিত করে, ইতিহাস ছেড়ে কি আমরা ভবিষ্যতের দিকে এগোবো না? চোপড়ার ঘটনা আমাদেরকে কি শেখালো? এই নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে এই মুহূর্তে উপস্থিত আছেন ফিরদৌস সামিম। প্রথমে দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গলে স্বাগত। এই যে চোপড়ার নৃশংস ঘটনা এবং যে ভাইরাল ভিডিও, সেটা দেখে আপনি কি বলবেন? এবং পাশাপাশি এই তথ্য উঠেছে বাম আমলেও এরকম ঘটনা একাধিকবার হয়েছে। দেখুন, প্রথমে বলি, এই যে এই ঘটনা একটা জিনিস মানুষের মনে পরিষ্কার চিত্র তুলে দেয়, সেটা হচ্ছে এই রাজ্যে আইনের শাসন বলে কোনো বস্তু নেই। আইন নিজের হাতে মানুষ তুলে নিচ্ছে এবং কারণগুলো অনুসন্ধান করতে হবে কেন মানুষ নিজের হাতে আইন তুলে নিচ্ছে। আপনি যদি অ্যানালিসিস করেন তাহলে দেখবেন যে মানুষ আইনের শাসন সেটা দেখতে পাচ্ছে না, আর মানুষ দেখছে যারা রাজনৈতিকভাবে প্রশাসনিক ক্ষমতায় রয়েছে তারা আইনকে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখাচ্ছে। আপনি কি দেখছেন? আপনি দেখছেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি থানায় গিয়ে অপরাধী ছাড়িয়ে নিয়ে আসছেন। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তার প্রশাসনিক সভায় বলছেন, তুই বাস স্ট্যান্ড নিয়ে কি করবি, তুই তো বোম বাঁধিস। তারপরে সেই ব্যক্তিকেই বিধানসভায় তাকে নমিনেশন দেওয়া হচ্ছে এবং সে ইলেক্টেড হচ্ছে এবং দলে উত্তরোত্তর তার ক্ষমতা বাড়ছে, তার গুরুত্ব বাড়ছে। তাহলে মানুষ কি দেখছে? যে আইনের শাসন নেই। যেখানে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি জানেন যে একটা মানুষ বোম বাঁধছে, তাকে রাজনৈতিকভাবে ক্ষমতায়িত করেন, আর রাজ্যের মানুষ তার সঙ্গে দেখছেন যে গোটা রাজ্য জুড়ে কোনো প্রকার কর্মসংস্থান নেই, অর্থাৎ একটা কর্মহীন সমাজ, আইনের শাসন না থাকা একটি প্রশাসনিক ব্যবস্থাপনা, আর তার উপরে যিনি প্রশাসনিক দায়িত্বে যিনি আছেন বা যারা আছেন বা যে দল আছে তারা আইনের শাসন কায়েম করার বিন্দু মাত্র আগ্রহী নন। তারা রেদার এই যে দুষ্কৃতি দুর্নীতিগ্রস্ত তাদের উপর নির্ভরতা উত্তরোত্তর বাড়াচ্ছেন। এই যে ধরুন চোপড়া কাণ্ডে আপনি এতক্ষণ উল্লেখ করলেন, চোপড়া কাণ্ডে যে ব্যক্তি অভিযুক্ত সে কে, তার নাম, এলাকায় নাম কি? এলাকায় নাম হচ্ছে জেসিবি। কেন এই নাম দেওয়া হয়েছে একটু খোঁজ করে দেখুন তো। এই রাজ্যে এখন জেসিবি বুলডোজার এইসব খুব গুরুত্ব পেয়ে গেছে। হঠাৎ করে জেসিবি বুলডোজাররা হঠাৎ করে গুরুত্ব পেয়ে যাচ্ছে কেন? আপনি দেখেছেন যে শাসক দলের জেলার সর্বোচ্চ নেতা সে কি বলছে? আমি বলছি প্রশাসনের গাড়ির উপর, পুলিশের গাড়ির উপর বোম মারো। অনুব্রত মণ্ডল, মানে ভাবুন, যিনি শাসক দলের নেতা তিনি ল অ্যান্ড অর্ডারের কথা বলবেন, তিনি মানুষকে শান্তি শৃঙ্খলা বজায় রাখার কথা বলবেন, উল্টে তিনি বলছেন আমি বলছি প্রশাসনের গাড়ির উপর বোম মারো। ফলে একটা এনার্কি চাইছেন। যারা এনার্কিতে বিশ্বাস করেন, যারা স্বৈরাচারিতায় বিশ্বাস করেন, যারা দুষ্কৃতীদের উপরে নির্ভর করে রাজনীতি করতে চান, তাদের কাছ থেকে আপনি এই ধরনের কাজকর্মই পাবেন। এবং খুব স্বাভাবিকভাবেই সেটা যেহেতু সমাজে ঘটেছে এবং কোনো বিচার হয়নি, সেটা কিন্তু বিচার ব্যবস্থার জন্য নয়, সেটা কিন্তু এই যে প্রশাসনিক দায়িত্ব সেটা সঠিকভাবে পালন না করার জন্য। তার কারণ এরা তদন্ত সঠিকভাবে করে না বা তদন্তকে প্রভাবিত করার চেষ্টা করে বিভিন্ন কারণে। কোনো ক্ষেত্রে শাসক দলের সংসর্বতার জন্য, এই যেমন এই ক্ষেত্রে আপনি আজকে না হয় অ্যারেস্ট করেছে একটা, মানে বলতে পারেন যে নাগরিক সমাজের চাপে। আপনি কিছুদিন পর খবর নিন, দেখবেন আপনি জানতে পারবেন যে এই আবার দেখবেন মুক্ত হয়ে গেছে। এর বিরুদ্ধে সেইভাবে আর তথ্য প্রমাণ দিয়ে এর বিরুদ্ধে অপরাধী তিনি সংগঠিত করেছিলেন সেটা দাঁড় করানো যাচ্ছে না। কেন? তার কারণ এই যে তার শাসক দলের সঙ্গে সংসর্বতার জন্য। এখানেই হচ্ছে গুরু দায়িত্ব প্রশাসনের।
শান্তনু সেন বলেছেন যে বাম আমলেও এই জিনিসগুলো হতো। আচ্ছা, বাম আমলে যদি আমি তর্কের খাতিরে ধরেও নিই যে হতো, ওই তর্কের খাতিরে ধরে নিলাম, তাহলে এই আমলেও করতে হবে, আপনাকে রিপিট করতে হবে। আর বাম আমলে কতগুলো উদাহরণ আছে আপনি একটু পরপর দেবেন। এই যে কয়েকদিনে আপনি এই মাত্র 10 দিনের উদাহরণগুলো পরপর সাজান। কোথাও ছেলে চুরির অপরাধে মাকে মারা হচ্ছে, পরবর্তীতে জানা যাচ্ছে সেটি তারই সন্তান। কোথাও হোস্টেলে ঢুকিয়ে পিটিয়ে মারা হচ্ছে, কোথাও কে কার সঙ্গে সম্পর্ক রাখবে সেটা শাসক দলের নেতা ঠিক করে দিচ্ছেন। এই পুরো বিষয়টি দাঁড়িয়েছে এখন যে আইনের শাসন না থাকা, কর্মহীন একটি সমাজ এবং চূড়ান্তভাবে দুষ্কৃতি নির্ভর একটি রাজনীতি, যেটার উপর ভিত্তি করে শাসক দল ক্ষমতায় দিনের পর দিন থাকতে চায়। তার ফলশ্রুতি আপনি বলবো তার কিউমুলেটিভ ইফেক্ট হচ্ছে আজকের এই চোপড়া, বা আজকে হোস্টেলে ঢুকিয়ে মোবাইল চুরির অপবাদে কাউকে পিটিয়ে মেরে ফেলা। এই একটার পর একটা ঘটনা ঘটছে এরই ফলশ্রুতিতে। মানে শান্তনু সেনের এই কথাটাকে আপনি কিভাবে দেখেন, এবং এই তৃণমূলের পক্ষ থেকে এই যে রটিয়ে দেওয়া হয়, ইতিহাস চেতনার অবতারণা করা হয়, এটা কি জেনে শুনে করা হয় বলে মনে হয়? এটা হচ্ছে একটা দায়িত্ব জ্ঞানহীন একটি মন্তব্য। কেন এই দায়িত্ব জ্ঞানহীন মন্তব্য বলছি, এবং শাসক দলের নেতা যখন এই কথা বলেন, আসলে তাদের উপর যে দায়িত্ব ন্যস্ত আছে, সেই দায়িত্ব তারা কখনোই স্বীকার করেন না। সেই স্বীকার না করতে চাওয়ার জন্য কিন্তু আজকে এই সমস্ত কথাবার্তা বলছেন। দেখুন, আপনি মমতা বন্দ্যোপাধ্যায়ের এই কয়েকদিন আগের সাংবাদিক সম্মেলনটা ভাবুন। ক্যামেরার সামনে বলছে যে সুজিত বসু লোক বসাচ্ছে, ক্যামেরার সামনে বলছে যে গোটা রাজ্য জুড়ে বিশেষ করে কলকাতা শহরে ইলিগাল কনস্ট্রাকশন হয়েছে। আচ্ছা, দায়িত্ব তো আপনার। এদেরকে মনে করিয়ে দিচ্ছে না যে আপনি শাসন ক্ষমতায় রয়েছেন, এই দায়িত্ব আপনার, আপনাকে এই কাজটি করতে হবে। তিনি কাজ করছেন না, তিনি উল্টে কি বলছেন, তিনি বিবৃতির পর বিবৃতি দিয়ে যাচ্ছেন। আচ্ছা, বিবৃতি দেওয়ার জন্য তো গোটা রাজ্যের মানুষ আছে, বিরোধী দলগুলো আছে, অন্যান্য অনেক মানুষ আছে। আপনাকে তো দায়িত্ব অ্যাসাইন করা হয়েছে, রাজ্যের মানুষ আপনাকে ক্ষমতায় নিয়ে এসছে, আপনি তো ক্ষমতায় এসছেন এ কথা বলে যে আমাকে ক্ষমতায় বসিয়ে দাও, আমি তোমাদের সঠিকভাবে রাজ্য পরিচালনা করব। আপনি কোথায় রাজ্য পরিচালনা করছেন? আপনার উপর দায়িত্ব ন্যস্ত আছে, সে দায়িত্ব পালন না করে আপনি কি করছেন, এনার্কিকে আহ্বান করছেন। আপনি কি করছেন, ক্যামেরার সামনে বিবৃতি দিচ্ছেন। আপনার বিবৃতি আপনার কাছ থেকে শোনার জন্য কি রাজ্যের মানুষ আপনাকে ভোট দিয়েছিল? আপনাকে রাজ্যের মানুষ ভোট দিয়েছিল, বা আপনাদেরকে রাজ্যের মানুষ ভোট দিয়েছিল তা আপনাদের কাছ থেকে কাজ পাওয়ার জন্য, রাজ্য পরিচালনা আপনারা সঠিকভাবে করবেন সেটার আশায় মানুষজন ভোট দিয়েছিল। যদি এরকম ঘটনা ঘটে, তাহলে যারা এই ধরনের মন্তব্য করতে দায়িত্ব তাদের উপরেও বর্তাবে। তাহলে মানে তারা এইটাকে গুরুত্ব না দিয়ে আগের আমলদের জাস্টিফাই করছে। আমি আবারও বলি যে দেখুন, যে দায়িত্ব বটেই। আমি শুনছিলাম যে ওখানকার স্থানীয় একজন জনপ্রতিনিধি, তিনি তো একদম মানে অন্য একটা আশ্রয়ে চলে গেছেন, শরিয়তি আইন বলে নাকি তিনি ব্যাখ্যা করছেন এই ধরনের ঘটনাকে। প্রথমে বলি যে ভারতবর্ষের যে আইনগত ভিত্তি, প্রতিটি ভারতীয়দের জন্য ফৌজদারি আইন এক, অর্থাৎ একজন হিন্দু যদি অপরাধ করেন তার যে শাস্তি হবে, একজন মুসলিম অপরাধ করলে তারও একই শাস্তি হবে, একজন খ্রিস্টান সেই একই অপরাধ করলে একই শাস্তির বিধান আইনে রয়েছে। এখানে কিন্তু ফৌজদারি আইনের ক্ষেত্রে ক্রিমিনাল ল ধর্মভিত্তিক হয় না, পার্সোনাল ল নয়, কিন্তু সিভিল ল বেশ কিছু নিজস্ব আইন আছে। যেমন ধরুন ম্যারেজ, সেটা পার্সোনাল ল, তারা গভর্ন হতে পারে, কিন্তু কখনোই ক্রিমিনাল ল সেটা পার্সোনাল ল নয়, সেটা কখনোই নিজের মতো করে বা কোনো পার্সোনাল লতে যেভাবে বলা আছে সেভাবে গভর্ন হতে পারে না। ফলে এই ধরনের ঘৃণ্য অপরাধকে আপনি যদি কোনো আশ্রয় নেওয়ার চেষ্টা করেন, এবং সেটা সম্পূর্ণ ভুল ব্যাখ্যা, শরীয়তে এরকম কোনো কথা বলা নেই যে তুমি ওই পিটিয়ে মারো বা এই ধরনের কাজকর্ম করো যার কোনো প্রমাণ নেই, তথ্য নেই, কিচ্ছু নেই, শুধুমাত্র নিজের বাহুবলী ইমেজটাকে ধরে রাখতে হবে বলে, আমি জেসিবি না বুলডোজার সেই জন্য নিজের ইমেজটাকে ধরে রাখতে হবে বলে কখনো ধর্মকে ব্যবহার করবেন, কখনো আইনকে ব্যবহার করবেন, কখনো আপনি শাসন ক্ষমতায় রয়েছে সেটাকে ব্যবহার করবেন, আপনার নেতৃত্বকে ব্যবহার করবেন। তারপরে যখন সেটা জনমানসে উন্মোচিত হয়ে যাবে তখন কোনো ধর্মের দোহাই দেবেন, শরীয়তের দোহাই দেবেন, বা বলবেন বাম আমলে হয়েছে তার দোহাই দেবেন, বা অন্য রাজ্যে ঘটেছে তার দোহাই দেবেন।
এইভাবে তো আর রাজ্য চলতে পারে না। আপনাকে মনে হচ্ছে কোথাও কি এটা তালিবানি শাসনের সঙ্গে অনেকে তুলনা করছেন? এটাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? এবং বাংলার কি নতুন আইন চালু হলো, মানে ফৌজদারি আইন বা যে আইন হাইকোর্ট দ্বারা নির্মিত, সংবিধান দ্বারা নির্মিত, সেটা থেকে বেরিয়ে তালিবানি শাসন, তালিবানি আইনে রাজ্য চালাবে? দেখুন, এতদিন পর্যন্ত এই ক্রিমিনাল মেজর যে তিনটে আইন, ক্রিমিনাল মেজর ল গুলো, তিনটে আইন, আজ থেকে নতুন আইন চালু হয়েছে। ভারতবর্ষের সংসদ রয়েছে, আইনসভা রয়েছে, আইনসভার কাজ হচ্ছে আইন প্রণয়ন করা। এখন দুর্ভাগ্য হলেও সত্য, প্রণীত আইন অনুযায়ী কিছু কিছু মানুষ তারা গভর্ন হতে চান না। তারা কি চান? তারা নিজেদের মতো করে আইনকে একটু দুমড়ে মুচড়ে নিয়ে নিজেদের মতো করে চলার চেষ্টা করেন। সেই জন্য দেখছেন না, কখনো কখনো ধরুন তারা রাজ্য পরিচালনা করছেন, আদালত কোনো রায় দিলে আদালতের বিচারকদের সম্পর্কে, বিচারপতিদের সম্পর্কে তির্যক মন্তব্য, বিচারালয়ের বাইরে বসে পড়া, বিচারপতির বাড়িতে পোস্টারিং করা, মাননীয় বিচারপতির হাজবেন্ডকে ডেকে হ্যারাস করা, আইনজীবীদের আক্রমণ করা, এই সমস্ত কিছুই ঘটেছে। কেন ঘটছে এগুলো? ঘটছে একটাই কারণে, তার কারণ এরা সঠিকভাবে রাজ্য পরিচালনা করতে পারছে না। এবং এরা যেহেতু রাজ্য পরিচালনার ক্ষেত্রে এবং বিশেষ করে এই রাজনৈতিক দলটি দল পরিচালনার ক্ষেত্রে এবং রাজনৈতিক ক্ষমতায় থাকার উদ্দেশ্যে তারা কিন্তু দুষ্কৃতি নির্ভর হয়ে পড়ছে এবং দুর্নীতিগ্রস্ততা তাদের ভিত্তিভূমি হয়ে দাঁড়িয়েছে। তারা কি নিজস্ব আইন নিয়ে রাজ্যটা চালাতে চাইছে বলে মনে হচ্ছে এই রাজ্য? দেখুন, আমি এই ক্ষেত্রে একেবারেই মানে আইনের শাসনে শাসকের আইনে রূপান্তর করতে চাইছেন তারা। সেই জন্যই তারা দেখবেন, এই যেহেতু তাদের সামনে কোনো লক্ষ্যবস্তু নেই, কোনো রাজনৈতিক আদর্শ বোধ নেই, কোনো প্রকার দিশা নেই, একটা দিশাহীন প্রশাসন চালানো। আপনি বলুন তো যে এই মুহূর্তে দাঁড়িয়ে কর্মসংস্থানের প্রশ্নে তৃণমূল কংগ্রেসের অবস্থান কি? এই যে ধরুন হাজার হাজার ছেলেমেয়েরা স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়ে যাচ্ছে, তাদের কোথায় এনগেজ করবেন? এই নিয়ে তৃণমূল কংগ্রেসের অবস্থান কি? আপনি একটা তৃণমূল কংগ্রেসের সর্বোচ্চ নেতা থেকে শুরু করে একেবারে গ্রামের নেতা পর্যন্ত জিজ্ঞাসা করুন, তারা কি অ্যান্সার দেয় এবং বলবেন যে সেই নিয়ে কর্মসংস্থান নিয়ে তুমি 5 মিনিট বলো, 5 মিনিট, যে কোনো স্তরের নেতাকে। এই রাজ্যে আপনি একটার পর একটা শিল্প সম্মেলন দেখেছেন। সেই শিল্প সম্মেলন থেকে রাজ্য কি পেয়েছে? কিসের জন্য? সেই শিল্প সম্মেলন গুলো থেকে কত বিনিয়োগ এসছে এখনো পর্যন্ত? কত টাকা খরচা হয়েছে ওই শুধুমাত্র শিল্প সম্মেলনটি আয়োজন করতে? তার কোনো তথ্য নেই। তার কোনো তথ্য সম্পর্কে তার দলের কর্মীরাও ওয়াকিবহাল না। তাহলে যখন রাজ্যে কর্মসংস্থান নেই, একটা কর্মহীন সমাজ তৈরি হয়েছে, যখন তাদের সামনে কোনো রাজনৈতিক আদর্শ নেই, এরকম করে একটা তৃণমূল কংগ্রেস তো বিরাট কোনো রাজনৈতিক আদর্শ বোধকে সামনে রেখে তৃণমূল কংগ্রেস লড়ে যাচ্ছে, বিষয়টা সেরকমও নয়। ফলে এমন অবস্থায় দাঁড়িয়ে সেই রাজনৈতিক কর্মীরা তারা কোনো নতুন ধরনের কোনো প্রকার তারা এন্থু নেই তাদের কাছে কি হয়ে দাঁড়িয়েছে? কোন নেতা কত টাকা কামাচ্ছে, ও স্কয়ার ফুটে নিচ্ছে, উত্তরে স্কয়ার ফুটে নিচ্ছে, দক্ষিণে গ্যারেজ নিচ্ছে। উত্তরে স্কয়ার ফুট সে এমপি হয়েছে, দক্ষিণের গ্যারেজ মজুমদার সে এমএলএ হয়েছে। এখন তাদের কর্মীদের মধ্যে এই আলোচনা হচ্ছে, তাহলে চলো স্কয়ার ফুটে নেব নাকি গ্যারেজ নেব। এবং কাউন্সিলর হিসাব করছে যে উত্তরের কাউন্সিলর যিনি স্কয়ার ফুটে টাকা তুলতেন তিনি এমপি হয়ে গেছেন, দক্ষিণের কাউন্সিলর যিনি ওই ফ্ল্যাট উঠলেই দুটো গ্যারেজ বা 3টে গ্যারেজ নিতেন সেই গ্যারেজ মজুমদার এমএলএ হয়ে গেছেন। তাহলে আমি কাউন্সিলর হিসেবে স্কয়ার ফুটে নেব নাকি গ্যারেজ নেব? কিভাবে নিলে আমার রাজনৈতিক উত্থান ঘটবে? সেখান থেকে কিছুটা কাটমানি উপরে পৌঁছে দেবো 75-25 ভাগে। এই তো যদি এই হিসাবে রাজ্য চলে, এখন এই হিসাবে যদি ধরুন তারা রাজনৈতিক কর্মকাণ্ড চালায়, তাহলে যা হওয়ার তাই হবে। সে পাড়ায় পাড়ায় হয়েছে, সে গ্রামে গ্রামে হয়েছে, এভাবে কেউ হয়তো পুকুর বুঝিয়ে বাড়ি তুলছেন। আপনি বলুন তো, এই যে কলকাতা শহরে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে কতগুলো জলাশয় ভরাট হয়েছে? আপনি একটা জলাশয় বলতে পারবেন যে জলাশয়টা ভরাট হয়ে যাওয়ার পরে আবার জলাশয়টাকে রূপান্তর ঘটানো হয়েছে? মমতা বন্দ্যোপাধ্যায় বলছিলেন জলাশয় ভরাট, ইল্লিগাল কনস্ট্রাকশনের কথা বলেছেন, লোক বসানোর কথা বলেছেন। আচ্ছা, মমতা বন্দ্যোপাধ্যায় 2011 সালে ক্ষমতায় এসেছেন, আজকে 2024 সাল। যখন ওই বাইপাস দিয়ে যেতেন বা রাজারহাট দিয়ে যেতেন বা ভিআইপি রোড হয়ে যেতেন, তখন কি আপনি ঘুমিয়ে ঘুমিয়ে যেতেন? দেখতেন না বাঁ দিকে ডান দিকে কি ঘটছে, জলাশয় কিভাবে ভরাট হয়ে গিয়ে সেখানে সুন্দর সুন্দর দোকান তৈরি হয়ে গেছে। এই বিষয়ে প্রশ্ন, কোথাও কি মনে হয় শরিয়াত আইন দ্বারা বা মুখ শাসকের তৈরি আইন দ্বারা রাজ্য চলবে না, মুখ্যমন্ত্রীকে বার্তা দেওয়ার সময়?
দেখুন, শরীয়ত আইন বলে যা বলা হচ্ছে তার অপব্যাখ্যা হচ্ছে। ক্রিমিনাল ল প্রতিটি ভারতীয়ের জন্য এক, সেখানে এই ধরনের অপব্যাখ্যা না শরীয়তে বলা আছে, না কোনো ধর্মে বলা আছে, না কোনো আইনে বলা আছে, কিচ্ছু নেই। এরা হচ্ছে নিজের মতো করে অপব্যাখ্যা করছেন। এবং সত্যি সত্যি এই এখন সময় এসছে যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলকে উপযুক্ত শিক্ষাও দেওয়ার। তার কারণ হচ্ছে এরা যে পরিমাণ ক্ষতি করেছে এবং পশ্চিমবঙ্গকে যেখানে পৌঁছে দিয়েছে সেখান থেকে উদ্ধার করতে পশ্চিমবঙ্গের কয়েক দশক লাগবে। তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় 2011 থেকে 2024 এই 13 বছর গোটা পশ্চিমবঙ্গকে কয়েক দশক পিছিয়ে দিয়েছে, যেখানে তিল তিল করে তৈরি হয়েছে। এক সময় এই পশ্চিমবঙ্গ ক্ষুদ্র সঞ্চয়ে প্রথম স্থান অধিকার করত। আজকে মমতা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসা করবেন তো যে ক্ষুদ্র সঞ্চয়ে পশ্চিমবঙ্গের অবস্থান কি? আজকে মমতা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসা করবেন তো যে সরকারি কর্মসংস্থান এবং বেসরকারি কর্মসংস্থানের প্রশ্নে তার অবস্থান কি? প্রতি বছর কত এমপ্লয়মেন্ট জেনারেট করে? প্রতি বছর এই রাজ্যে কত এই যে ধরুন একটার পর একটা শিল্প সম্মেলন হয়, কত বিনিয়োগে হয় এই রাজ্যে, প্রকৃত বিনিয়োগ হয়? আচ্ছা, মমতা বন্দ্যোপাধ্যায়কে অনেক কিছুই তো উদ্বোধন করতে দেখেছে। একটা ছবি আমি আপনার দর্শকদেরই বলবো, তারা অন্তত পক্ষে একটা ছবি অন্তত পক্ষে কোথাও একটা দিন, যে যাতে মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়িয়ে আছে, তার পাশে অর্থমন্ত্রী, তার পাশে মুখ্য সচিব একটা শিল্প কারখানার ফিতে কাটছে। তাহলে করেছেনটা কি এই 13 বছরে? শুধুমাত্র ওই কালীঘাটে একটা নির্দিষ্ট পরিবারের সম্পত্তি বাড়ানো ছাড়া, তাদের নামে প্লটের সংখ্যা বাড়ানো ছাড়া আর তো কিছুই করেননি। অবশ্যই অসংখ্য ধন্যবাদ। পরিষ্কারভাবে ফিরদৌস সামিম বললেন শরিয়াত আইন বা এই শাসকের আইন দ্বারা এই রাজ্য কোনোভাবেই চলতে পারে না, এবং যে জায়গায় রাজ্য যাচ্ছে তা থেকে নিস্তার পাওয়ার মুক্ত একমাত্র উপায় হলো যারা শাসক, যারা এই দুর্নীতিগ্রস্ত, তাদেরকে পাল্টে ফেলুন। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। অসংখ্য ধন্যবাদ। আপনাদের কমেন্টে জানাবেন আপনারা এই চোপড়ার ঘটনা নিয়ে কি ভাবছেন। ধন্যবাদ।